ওকে, আচ্ছা আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো আমাদের আজকে মেইন কিছু গাইডলাইন বা প্রজেক্ট অ্যানালাইসিস। ওকে, এটা হলো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট টেকনিক্যাল রাইটিং এর জন্য। আপনি যখন একটা প্রজেক্ট হাতে পাবেন, আপনি যে কোনো একটা প্রজেক্ট হাতে পেতে পারেন, সেটা আপনার থিসিস প্রজেক্ট হোক, সেটা আপনার এসকিউএ প্রজেক্ট হোক, সেটা আপনার ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট হোক, সেটা আপনার কোয়ালিটি অ্যাসুরেন্সের প্রজেক্ট হোক, আপনার যেই প্রজেক্ট নেটওয়ার্কিং এর প্রজেক্ট হোক, যেই প্রজেক্টই হোক, আপনার আলটিমেটলি আপনার এই প্রজেক্টটাকে কি করতে হবে? প্ল্যানিং এ নিয়ে যেতে হবে। একটু কি বুঝতে পারছেন? ওকে, আমাদের এই প্ল্যানিং এবং অ্যানালাইসিসের টাইমে আমাদের কিছু জিনিস মেইনটেইন করতে হবে। ওকে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। চলেন কি দেওয়া আছে দেখেন। স্কোপিং দ্য অ্যাসাইনমেন্ট, স্ট্যান্ডার্ড audience analysis, gathering data, working with the subject matter experts and tips for a single source. আচ্ছা, আপনি যখন আলটিমেটলি একটা জিনিসকে মানে আপনার যখন একটা জিনিসকে আপনি টেকনিক্যাল রাইটিং এ প্রজেক্ট প্ল্যানিং পর্যায়ে নিয়ে যাবেন, তখন কিন্তু আপনার নিজের জন্য একটা সিলেবাস তৈরি করতে হবে, তাই না? সিলেবাস মানে কি একটা রুটিন টাইপ, যে আপনি এটার পর এইটা, এটার পর এটা ফলো করবেন, তাই না? এইটার জন্য আমাদের এই ছয়টা পয়েন্ট আমাদের এখানে দেওয়া আছে। 6টা পয়েন্ট নিয়ে কি কি বলা আছে এটা সম্পর্কে আমরা ডিটেইলস এখানে পড়তেছি। চলেন ফার্স্টে কি দেওয়া? স্কোপিং দ্য অ্যাসাইনমেন্ট। চলেন এখানে কি বলছে দেখেন। স্কোপিং দ্য অ্যাসাইনমেন্ট এটা মানে কি আপনার অ্যাসাইনমেন্ট সম্পর্কে আপনার যে যে স্কোপগুলো আছে, যে যে ফাংশনালিটিস গুলো আছে, যে যে ফ্যাক্টর গুলো আছে, ওগুলাকে অ্যানালাইসিস করা। একটু কলম খাতা বের করেন, আমি বলতেছি দেখেন। ফার্স্টে কি বলছে? ডিটারমাইনিং ডেলিভারেবল। তার মানে কি ডেলিভারেবল এই জিনিসটা মানে কি আপনার, আপনি আগে চিন্তা করবেন যে এই কাজটা আপনি ডিটারমাইন হবে যে এটা অ্যাকচুয়ালি ডেলিভারেবল হবে। ওকে, আপনার এটা চিন্তা করতেই হবে যে এটা আমি ডেলিভার করব। ওকে, আপনার এই চিন্তাটা ফার্স্টে করতে হবে। এখন আপনি যখন এই চিন্তাটা ফার্স্টে করে ফেললেন, চলেন আমরা এখানে দেখি। আচ্ছা, আপনি যখন একটা জিনিস ডিটারমাইন করে ফেললেন যে ওকে আমি এখন এটাকে ডেলিভার পর্যায়ে নিয়ে যাব, তখন আপনার একটা জিনিস কি করতে হবে? এখন এইটা চিন্তা করলেন যে আপনি ডেলিভারি পর্যায়ে নিয়ে গেলেন, কিন্তু এখন এটা ডেডলাইনটা আপনার চিন্তা করতে হবে না যে ওকে আমি এটা কতক্ষণের মধ্যে বা কত দিনের মধ্যে, বা এই জিনিসটা আপনার ডিসকাস করা লাগবে না যে আমার এই ডেডলাইনটা কত দিনের মধ্যে হতে পারে, তাই না? তার মানে এখন আপনার যে জিনিসটা সবার প্রথমে দরকার হবে সেটা হলো ফার্স্টে এটা ডিটারমাইন করতে হবে ডেলিভারেবল জিনিসটা। তারপর কি করতে হবে? এটা ডেডলাইনটা ফিক্স করতে হবে। কি করতে হবে? ডেডলাইনটা ফিক্স করতে হবে। ওকে, আপনি যখন ডেডলাইনটা একটা বক্সে ফিক্স করে ফেলবেন, তারপর আপনার যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো অডিয়েন্স অ্যানালাইসিস। ওকে, অডিয়েন্স অ্যানালাইসিস কি আপনাদের আমি বলি। অডিয়েন্সটা হলো মেইনলি আপনি যখন একটা অ্যাপ বানাচ্ছেন, চিন্তা করেন যখন আপনি অ্যাপটা বানাচ্ছেন, আপনি ধরেন একটা অ্যাপ বানাচ্ছেন, সেটা কি ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, এখন চিন্তা করেন অডিয়েন্স কারা এই 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 ব্যাংকিং ম্যানেজমেন্টে? অবভিয়াসলি হলো যাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং যারা ব্যাংক অ্যাকাউন্টে ইন্টারেস্ট থাকবে, তাই না? এখন কিছু কিছু মানুষ থাকবে যারা ব্যাংকের অ্যাকাউন্টের প্রতি ইন্টারেস্ট থাকবে না বা তাদের এটার দিকে যাচ্ছে না, তখন কি আমি তাদের কথা চিন্তা করে কি আগাতে পারবো? আমরা যদি ডক্টর এন্ড পেশেন্ট ম্যানেজমেন্টের কথা চিন্তা করি, তাহলে কি এখানে আমার একটা ব্যাংকিং সেক্টরের কথা চিন্তা করে লাভ আছে? তার মানে কি আমার দেখতে হবে যে হু আর মাই অডিয়েন্স। ওকে, আমার অডিয়েন্স কারা কারা, এবং তাদের অনুযায়ী আমাদের অডিয়েন্সটাকে অ্যানালাইসিস করতে হবে যে অডিয়েন্সরা কি চায় ওই স্পেসিফিক টাস্কের জন্য, এবং অডিয়েন্সরা ওই স্পেসিফিক টাস্কটা কাজ করে কি কি আমার দ্বারা লাভ পেতে পারে, কি কি কাজ কমপ্লিট করতে পারে। এটাই কি আমাদের অডিয়েন্স অ্যানালাইসিস। হু আর দ্য সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস মানে কি
এখানে আপনার এক্সপার্টসটা কে হবে? ওকে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস মানে কি? চলেন আপনি যদি এই জিনিসটাকে আপনি 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 শর্টকাটে এটা এসইএমএস আছে, ওকে, এই জিনিসটাকে আপনি যদি দেখতে চান আপনি একদম ইজিলি দেখতে পারবেন। ধরেন দেখেন, আচ্ছা এখানে অন্য মিনিং দেওয়া, আমি এটা আপনাকে দেখাতে চাইনি, যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো এইটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। ওকে, দেখেন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট কারা এখন বুঝতে পারবেন আরো ক্লিয়ারলি। আমি যদি একটা ছবি দিয়ে আপনাকে দেখাই, ওকে, একটা ছবি আমি খুঁজতে যাচ্ছি। আচ্ছা এখানে ওই ছবিটা নাই, টু বি অনেস্ট, আমি একটা ছবি দেখাতে চাচ্ছিলাম, ওই ছবিটা যদি এখানে থাকতো তাহলে ভালো হতো। আচ্ছা এই যে এইটা, এই যে এই ছবিটার কথা চিন্তা করেন, এটা মানে ওকে, এটাই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। এদের অ্যাকচুয়ালি কি কাজ এটা আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখেন, পুটিং লার্নিং ইন কনটেক্সট মানে কি, আপনার যে জ্ঞানটা সেটা কি করতে হবে, সেটা আপনার লার্নিং কনটেক্সট অনুযায়ী লার্ন করতে হবে, তাই না? তারপর কি বলছে, দা এসএমই মানে কি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট রোল ইন লার্নার সাকসেস মানে কি, আপনার যাদেরকে শিখাবেন তাদেরকে আপনি সাকসেসফুল ভাবে লার্ন করতে পারবেন। ওকে, তারপর কি ইফেক্টিভ ইউজ অফ ভিজুয়ালাইজ মানে কি, আপনার যে চিন্তা সেই টপিকের উপর, ধরেন আপনাকে আমি এখন একটা, আপনি আপনার এক্সট্রা কারিকুলাম কি করেন বলেন? তাই, ওয়াও, ওকে, আপনি পেইন্টিং করার টাইমে একটা জিনিস চিন্তা করেন, আপনি তো কপি করেনই, মাঝে মাঝে কপি করেন, কিন্তু আপনার মাথায় বা আপনার ভিজুয়ালাইজেশনে যে চিন্তাটা আসে সেটা সামনে যখন আপনি প্রকাশ করতে চান তখন কি আপনার ওইটাকে আপনি ভিজুয়ালাইজটাকে একটা বাস্তব ইফেক্টিভ রূপে আপনি বাস্তবায়ন করতেছেন না? একটা আপনি পেইন্টিং করবেন মানুষের বা একটা গাছের, যখন একটা গাছের আপনি পেইন্টিং করবেন তখন আপনি গাছের পেইন্টিং করার টাইমে দেখবেন কি যে আপনি যেভাবে চিন্তা করতেছেন যখন আপনার হাত থেকে ওইটা না আসতেছে তখন আপনার অদ্ভুত লাগবে, আপনার মনে একটা কেমন যেন ফিল হবে যে আমি তো এটা চাচ্ছি না, এটা আমি ফিল করি না। ওকে, ঠিক এই জিনিসটা হলো ইফেক্টিভ ইউজ অফ ভিজুয়ালাইজ মানে কি, আপনার যে ভিজুয়ালাইজ চিন্তাটা আছে সেটা ইফেক্টিভলি এখানে ইউজ করতে হবে। এটুকু কি বুঝছেন? এবিসি। ইঞ্জিনিয়ারিং অডিয়েন্সেস মানে কি, আপনার এই ম্যাটারগুলোর সাথে আপনার থাকতে হবে যে ইঞ্জিনিয়ারিং অডিয়েন্সটা থাকতে হবে মানে কি, আপনার মাথায় ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টর বা ইঞ্জিনিয়ারিং আপনি যাদেরকে এই জিনিসটাকে ট্রেন করবেন এক্সপার্ট হিসেবে, আপনার এই জিনিসটা জানতে হবে যে ইঞ্জিনিয়ারিং অডিয়েন্সটা আপনার জন্য অনেক বড় ইস্যু করতে পারে, কারণ আপনি যখন একটা ফ্যাক্টর মানুষকে বুঝাবেন ওই লেভেলের যদি আপনার চিন্তাটা না করতে পারেন তখন কি আপনি সেই লেভেল অনুযায়ী ডেলিভার করতে পারবেন কিছু? ধরেন আমি একটা সেমিনারে গেলাম, সেখানে সব সায়েন্টিস্টরা বসে আছে, এখন আমি তো যদি তাদের লেভেলে কথা না বলতে পারি তাহলে কি আমার কোনো মানে কাজ আছে ওখানে? তার মানে কি আমার ইঞ্জিনিয়ারিং অডিয়েন্সটা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। ই নাম্বারে আছে ক্রিয়েটিং ইফেক্টিভ লার্নিং অপরচুনিটি মানে কি, আপনার এই যে ইফেক্টিভ লার্নিংটা সেটা আপনার ক্রিয়েটিভ ওয়েতে লার্নিং করতে হবে, এই অপরচুনিটিটা বিল্ড আপ করতে হবে। যেমন এই যে আপনার ড্রয়িং এর ক্ষেত্রে, ড্রয়িং অলওয়েজ একটা প্যাটার্ন ফলো করে না, তাই না? আপনি এটা তো ভালো মতোই জানেন। তার মানে কি এখানে আপনার প্রত্যেকটা জিনিসে আপনার মানে আপনার যখন একটা জিনিস আপনার কোনো প্যাটার্ন ফলো করতেছে না তখন কি আপনার প্রতি মুহূর্তে শিখা লাগতেছে না বা প্রতি মুহূর্তে এক্সপেরিমেন্ট করা লাগতেছে না? সেটাই বলছে যে ক্রিয়েটিং ইফেক্টিভ লার্নিং অপরচুনিটি মানে আপনার মধ্যে এই জিনিসটা থাকতে হবে বা জানতে হবে যে আপনি কিভাবে একটা ইফেক্টিভ লার্নিং অপরচুনিটিস গ্রো করতেছেন বা জানতেছেন। ওকে, আচ্ছা এই জিনিসটা হলো ওয়ান অফ দ্য টপ লেভেল যে দ্য এসএমই অ্যাজ আ ফ্যাসিলিটেটর অফ লার্নিং। এই জিনিসটা কেন লাস্টে রাখছে চিন্তা করেন, এই জিনিসটা কেন লাস্টে রাখছে আপনি বলতে পারবেন যে দ্য এসএমই অ্যাজ আ ফ্যাসিলিটেটর অফ লার্নিং, এই জিনিসটা কেন লাস্টে রাখছে আমাকে একটু বলতে পারবেন? ওকে,
করেন, দেখেন মানে কেন বলছেন শুনেন, লার্নিং সবার দ্বারা সব সময় হয়, কিন্তু ওই লার্নিংটাকে সবাই কাজে লাগাতে পারে না, ওকে? কিন্তু যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট তাদের কি অলওয়েজ লার্নিং এর উপর থাকতে হয় না কোন একটা ম্যাটারে এক্সপার্ট থাকার জন্য, তাই না? তার মানে কি তারা কি এখান থেকে ফ্যাসিলিটিস নিচ্ছে না? লার্নিংটা কি সবার দ্বারা ফ্যাসিলিটিস হয় না? যেমন আপনাকে আমি এটা জিনিস শেখাচ্ছি, আপনি এই গাইডলাইনটা এরপর থেকে চিন্তা করবেন, ফলো করবেন, কিন্তু যদি আপনি এই জিনিসটা শিখিয়ে নিন না বা চিন্তাই না করেন, তখন সামনে কি হবে জানেন? তখন আপনি এই জিনিসটা আপনার জন্য কোনো ফ্যাসিলিটিস দাঁড় করাবে না। তার মানে কি আপনার প্রত্যেকটা স্কোপ আপনার জন্য কি একটা ফ্যাসিলিটিস, ওকে? এই যে যখন আমি আপনাদের বলবো যে এসএমই কি কি বোঝায়, এই 5টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, ওকে? এটা আপনাদের আমি দিয়ে দিব লাগলে, অথবা কিন্তু আপনি এটা আগে তুলে নেন, ওকে? এই ছবিটা আমি আগেই খোঁজার ট্রাই করতেছিলাম, বাট কেন পাই না আমি জানি না। এই জিনিসটা তুলে নেন, ছবিটা না তুলে নিলে অ্যাটলিস্ট লেখাগুলো তুলে নেন, পয়েন্ট আকারে এ বি সি ডি ই আকারে তুলে নেন। তোলা শেষ হলে আমাকে জানাবেন। শেষ আপনার? ওকে, এখন আপনি যেটা দেখবেন যে আচ্ছা আপনার যতগুলা কাজই করেন আপনার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আপনি যখন একটা অ্যাসাইনমেন্টে স্কোপিং করবেন তখন আপনার অবভিয়াসলি কি মেনটেন করতে হবে? আপনার স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। আপনি যদি একটা জিনিসের স্ট্যান্ডার্ড মেনটেন না করতে পারেন বা আপনি যদি একটা স্ট্যান্ডার্ড মেনটেন না আগাতে পারেন, তাহলে কিন্তু আপনার আলটিমেটলি ওই প্রজেক্টটা তৈরি করলে ওই প্রজেক্টের কোনো ভ্যালু থাকবে না। যেমন আমি যদি চিন্তা করি আপনার একটা থিসিস পেপার সম্পর্কে তো জানেন, একটা থিসিস পেপারে অনেক ভালো একটা আপনি কাজ করলেন কিন্তু আপনি সেটা রিপ্রেজেন্ট করতে পারলেন না, অথবা আপনি একটা কাজ করলেন কোনো মতে কিন্তু সেটা রিপ্রেজেন্টেশন করতে যেয়ে আপনার কোনো প্রবলেম হলো বা ইস্যুস হলো, তখন এই জিনিসটা কি হবে? আপনার স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করবে না, তখন এই জিনিসটা না ডিরেক্ট রিজেক্ট করে দেয়, রিসার্চ পেপারগুলো রিজেক্ট করে দেয় যদি আপনার ওই লেখার স্ট্যান্ডার্ড বা প্রজেক্টের স্ট্যান্ডার্ডটা মেনটেন না করতে পারে। তাহলে আপনার কি করতে হবে? স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। ট্রান্সলেশন রিকোয়ারমেন্টস, ওকে, এখন একটা জিনিস যেটা চিন্তা করবেন সেটা এখন খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই জিনিসটা আসলে অনেকেই অনেক টাইমে অনেক ক্ষেত্রে বুঝে না, বাট দেখেন আপনার কাছে আপনি হলেন একজন পার্সন যে হলো বড় একটা কোম্পানির মালিক, ওকে, ঠিক আছে?
আপনি যেহেতু বড় কোম্পানির মালিক, আপনার অনেক টাকা, আপনার অনেক বড় পেট আছে, এই কারণে মোটা দিয়ে দিন। ওকে, এখন আপনি চিন্তা করেন যখন আপনি কোন একটা কোম্পানির কাছে যাবেন যে আমার একটা ওয়েবসাইট লাগবে, আর এখানে ধরেন হলো আমরা যারা আছি, মানে আমরা বলতে ধরেন কি বলবো, এরাও বসে বসে কাজ করতে করতে এদের অবস্থা আরো খারাপ। এক সেকেন্ড দাঁড়ান, শেষ করি। ওকে, দেখেন আপনার কাছে যখন একটা মানুষ জানতে চাইবে যে আচ্ছা আমি তো এখন এরকম একটা জিনিস বানাতে চাইছি, আমার লাগবে হলো এত বড় একটা সফটওয়্যার যেটার মধ্যে খালি আচ্ছা এই ব্যক্তি যে মিস্টার যে এই যে কোম্পানির মালিক, সে কি আদৌ টেকনিক্যাল কিছু জানে? আপনার কি মনে হয় জানে? হালকা পাতলা হলো মানে সে তো এত ইন ডিটেইলস জানে তো সেই বানাইতে পারতো, তাই না? ডিটেইলস তো বাদ দেন, সে আইসা এমনও হইতে পারে একটা চালের আড়তদার যার মাসিক ইনকাম 20 লাখ টাকা, সে আইসা বলতেছে আমার একখান চালের মেশিনের জন্য একখান সফটওয়্যার লাগবে, মোবাইলে চালামু, যেটা দিয়ে এই করা যাবে। এখন সে তো বললো তার মতো কথা, সে তো বলতেই পারে তার সফটওয়্যারের নিচে একটা পাংখা লাগাই দিবেন, সে রকেটের মতো উড়ে যাবে, সে তো বলতেই পারে, তাই না? এই জিনিসগুলা করবে কি আমাদের যে এই ব্যক্তি আছে, সে তো টেকনিক্যাল টার্ম জানে, সে করবে কি এই রিটার্ন জিনিসগুলো, এই তার রিকোয়ারমেন্টগুলোকে সে লিস্ট ডাউন করে, তারপর সে আমাদের জন্য, আমরা যারা মানে কাজ করব, আমরা যারা সফটওয়্যার বানাবো, তারা তো এই সব টেকনিক্যাল টার্ম ছাড়া কাজ করতে পারবে না। তারা নরমাল ভাবে কাজ করতে পারলে তো তারা কনফিউজড হয়ে যাবে না যে অ্যাকচুয়ালি লোকটা কি চাচ্ছে। হ্যাঁ, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা তো অ্যাকচুয়ালি আরো বুঝতে পারবে না যে তারা কি চাচ্ছে না চাচ্ছে। তো এই লোক তো বসে আছে কাজ করার জন্য যে ওকে আমাকে কাজ দাও ইয়ো, কিন্তু কথা হলো যে যখন ওনার জিনিসগুলা আপনি লিস্ট ডাউন করতেছেন, লিস্ট ডাউন করার পর এই জিনিসটাকে ব্রেক ডাউন করে ট্রান্সলেট করতে হবে টেকনিক্যাল টার্মে। কি করতে হবে? ট্রান্সলেট করতে হবে কিতে? টেকনিক্যাল টার্মে। যে ওকে উনি বলছে পাংখা লাগাইতে, যে এটা সম্ভব না, কিন্তু আমরা ওটার মধ্যে এমন একটা জিনিস দিয়ে দিব যে সফটওয়্যারের মধ্যে থেকে এমন একটা সাউন্ড বের হবে যেটা বাতাস প্রডিউস করবে। এরকম কিন্তু ওয়েবসাইট আছে জানেন, blow.io। blow.io কাজ কি জানেন? আপনার ফোনে মাঝে মাঝে স্পিকারের মধ্যে পানি বালু ঢুকে যায় না, ওই সফটওয়্যারে ওই blow.io তে আপনি এমন একটা সাউন্ড প্রডিউস করে, ওটা ক্লিক করলে অটোমেটিক্যালি ভিতর থেকে এমন একটা সাউন্ড প্রডিউস করে ওই স্পিকার কাঁপতে থাকে, আর সেখান থেকে বালু পানি গুলো আস্তে আস্তে বের হতে থাকে। হ্যাঁ, ময়লাগুলো বের হয়ে যায়। সো আপনি এই জিনিসগুলো তাকে বলবেন, তারপর আপনি এরকম করে লিস্ট ডাউন করে তার সাথে কথা বলবেন যে ওকে এইগুলো সম্ভব, এগুলো সম্ভব না, তারপর একটা ফাইনাল লিস্ট ডাউন করবেন যে ওকে এই 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 এই। তারপর কি করবেন? আপনি আপনার যে বান্দা আছে যে সে কাজ করার জন্য সে তীর দিয়ে বসেই আছে যে আমি এখনই কাজ করব, তাকে আপনি এটা দিয়ে দিবেন, সে সুন্দর মতো কাজটা করে তাকে দিয়ে দিবে। এখন চিন্তা করেন এই কাজটা যদি আপনি না করতে পারতেন তখন কি ওর জন্য হ্যাসেল হইতো না? ইভেন্চুয়ালি সে তাকে যদি না বুঝাতে পারতাম, তারও তো কোম্পানির রেপুটেশন খারাপ, সে তো কিছুই জানে না, সে বলবে কি যে কোম্পানি তো খুবই খারাপ, তাই না? তার মানে কি আপনার একটা জিনিস বা একটা প্রজেক্ট যখন হাতে আসবে, যখন স্কোপিং করতে যাবেন, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা থাকবে? যে আপনি সেই জিনিসটাকে কি করবেন? ট্রান্সলেট করবেন তার রিকোয়ারমেন্টস গুলা। রিকোয়ারমেন্টস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই রিকোয়ারমেন্টস যদি, এই জন্য একটা পোস্ট আছে যেটা বাংলাদেশে খুবই অ্যাভেলেবল না, যেটা বিদেশে অনেক কাজ আছে। কারণ বাংলাদেশে একটা পার্সনের জন্যই, বাংলাদেশে একটা পার্সনের জন্যই বা একটা পার্সন দিয়ে সব কাজ করায়। সব কাজ করায় মানে বুঝছো? মানে আপনার যখন একটা লোককে নিয়োগ দেয় তখন তাকে দিয়ে আপনার কোড করায়, তাকে দিয়ে আপনাকে
কোয়ালিটি টেস্টিং করায়, তাকে দিয়ে আপনার এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা করায়। বাট এটার জন্য একটা কোর্সও আছে, প্লাস হলো এটার জন্য বিদেশ বা দেশে তেমন আছে নাকি জানি না, বাট বাইরে একটা খুবই ভালো জিনিস আছে যেটার নাম হলো, এইসব টার্মগুলো জেনে রাখেন আপনাদের জন্য সুবিধা হবে। বাইরে এটা কি হ্যাং খাইছে? দেখেন কি লিখলাম, SRE, এই পোস্টটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা ফুল ফর্ম কি? সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। ওকে, আপনি এই লোকটার কাজই হলো কি, সে দুই প্রান্তের মানুষের কথাটাকে ট্রান্সলেট করবে এবং সে ডকুমেন্ট বানাবে। ডকুমেন্ট বলতে কি, সে এমন একটা ডকুমেন্ট বানাবে, ডকুমেন্টের কিন্তু অনেকগুলা ক্যাটাগরি আছে, আপনি এটা জানেন? আপনি যখন একটা ডকুমেন্ট বানাতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে একটা ডকুমেন্ট হোক, তখন কিন্তু আপনার একটা সফটওয়্যারের অনেকগুলো টার্মস থাকে যে ওকে এই জিনিসটা এখন না ধরলেও হবে, বা এই জিনিসটা ছাড়া চলবেই না, বা এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে এই প্রায়োরিটাইজ করে দিচ্ছে, যে সে আপনাকে প্রায়োরিটি সেট করে দিচ্ছে যে ওকে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা তেমন ইম্পর্টেন্ট না, এই জিনিসটা আরো বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যখন আপনাকে প্রায়োরিটাইজ করে দিচ্ছে, সেই জিনিসগুলা আপনাকে মানে এই জিনিসগুলো যখন আপনি রিপোর্ট করে দিচ্ছে, এই জিনিসগুলোর কাজ কে করে দিচ্ছে? SRE বা SRS, সফটওয়্যার রিকোয়ারমেন্ট সিস্টেম। ওকে, বা SRA ও বলে, সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এই জিনিসটা যখন আপনি ক্লায়েন্ট, আপনার কাছ থেকে আমি অনেক উল্টাপাল্টা কথা শুনে ফিল্টার আউট করে একটা জিনিস আপনার সাথে ডিসকাস করলাম, তারপর সেটা টিমের সাথে কথা বলে ফাইনালাইজ করে ডেভেলপারকে যখন আমি বলবো, তখন এরকম রিপোর্ট করে দেওয়া লাগে যে ওকে আমার রিপোর্টটা কেমন করে দেওয়া লাগে, যে এখানেও টেকনিক্যাল রাইটিং এর কাজ আছে, রিপোর্টটা কিভাবে দেখবেন আপনি যখন এই রিপোর্টটা তৈরি করবেন, তখন আপনি 1 2 3 তো ঠিকই দিবেন, বাট একের পাশে আপনি প্রায়োরিটাইজ দিয়ে দিবেন, 2 এর নিচে তেমন না, 3 এর নিচে এরকম। তার মানে একটা ডেভেলপার যখন আপনার একটা কাজ করতে যাবে, তখন সে যাতে প্রপারলি বুঝতে পারে যে সে অ্যাকচুয়ালি কোন কাজটা করতে যাচ্ছে, কোন কাজটা করবে না, কোন কাজটা পরে করলে হবে, কোন কাজটা এখন না ধরলে একদম শেষ। ইভেন্চুয়ালি প্রায়োরিটি মাঝে মাঝে সেট হয় একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসের উপর, সেটা হলো ডেডলাইন। ধরেন আপনার কাছ থেকে মালিক পক্ষ চাচ্ছে যে ওকে জিনিসটা খুবই লো কোয়ালিটির কাজ, বাট আমি এই পার্টটা সবার আগে দেখতে চাচ্ছি। তার মানে সেইটা যতই লো ফ্যাক্টর হোক বা লো প্রায়োরিটাইজ জিনিস হোক, যেমন আমি চাচ্ছি একটা ওয়েবসাইট বানাতে, যে ওয়েবসাইটের নিচে সবচেয়ে মানে থাকবে কি, নিচের দিকে থাকবে হলো কোম্পানির একটা লোগো প্লাস হলো কোম্পানির একটা বড় পোস্টার, এবং সেটা মুভ করবে। এখন এই জিনিসটা আপনি কিন্তু ইজিলি করতে পারবেন, এবং এটা তেমন প্রায়োরিটাইজ কাজ না, প্রায়োরিটাইজ কাজ অনেক আছে, লগইন আছে, ফ্যাক্টর আছে, বাট আপনার জন্য তখন প্রেশারটা বেড়ে যাবে যে আপনার আগে লগইন এর কাজ দ্রুত শেষ করতে হবে, কারণ ওইটা ছাড়া তো ওই পেজে যাওয়া সম্ভব না। এই কাজগুলো করার পর আপনার ডেডলাইনের মধ্যে মোস্ট প্রায়োরিটি যেগুলো না, লিস্ট প্রায়োরিটি জিনিসগুলো মোস্ট প্রায়োরিটি জিনিসে কনভার্ট হয়ে যেতে পারে। এইটুকু কি বুঝছেন? ওকে, তার মানে স্কোপিং অ্যাসাইনমেন্টের পয়েন্ট আসলে আপনারা এই পয়েন্টগুলো লিখবেন। ওকে ওকে, আরেকটা আছে, সেটা হলো টুল অ্যানালাইসিস। দেখেন আমি আপনাদের আগের দিন কাজের জন্য একটা টুলের কথা বললাম, তাই না? 2টা টুলের কথা বললাম। কি কি কথা বললাম না? বলেন তো কি? স্যার ওভারহেড, একটা গুগল স্কলার, মাইক খাবেন, একদম মাইক খাবেন। আঁকাকির জন্য কি করছি? ও এর ডায়াগ্রামস, কি diagrams.net, কি বলেন? আপনার কিন্তু একদম মারবো আমি। আপনার কি এগুলা শিখাইছি মনে করেন? তার মানে দেখেনও নাই। আমি একটা টুলস এর কথা বলেও দিছি, ওপেনও করে দেখাইছিলাম, মনে করেন?
draw.io ওকে এটাকে আমি আপনাদের বলে দিছি না এই টুলসের কথা কি আমি আপনাদের বলে দিছিলাম না স্যার এটা তো হ্যাঁ বলছি আমি বলেছিলাম আমার ক্লিয়ার পদ মনে আছে আমি আপনাদের draw.io কথা বলছিলাম ইউজুয়ালি বলছিলাম যে যতগুলা সেক্টর থাকবে সেগমেন্ট থাকবে এই জিনিসগুলোর মধ্যে আপনার draw.io-টা আপনার হলো আঁকাআঁকির জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তার মানে দেখেন আপনি একটা যখন অ্যাসাইনমেন্ট বা একটা প্রজেক্ট করবেন তখন আপনার স্কোপের জন্য আপনার টুলস অ্যানালাইসিসটা করা খুব ইম্পর্টেন্ট না কোন টুলে আপনি কাজ করবেন আপনি কি ওয়ার্ডে কাজ করবেন নাকি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন নাকি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করবেন নাকি ওভারলিফে কাজ করবেন আপনি কি draw.io-তে কাজ করবেন নাকি অন্য কোনো জিনিসে কাজ করবেন এই জিনিসগুলো সম্পূর্ণ কে ডিফাইন করে দেয় এই টুলস অ্যানালাইসিস সেক্টরটা ওকে তার মানে এই 6টা পয়েন্ট আপনাদের জন্য ইম্পর্টেন্ট এখন কি ডিটারমাইনিং ডেলিভারেবলস ওকে আচ্ছা আচ্ছা এর আগে আমি কথা বলি আচ্ছা এখন যেটা আসে ডিটারমাইনিং ডেলিভারেবলস মানে কি এটা অ্যাকচুয়ালি কতটুকু ডেলিভার করা যাবে এই জিনিসটা ডিটারমাইন করার জন্য আমাদের কিছু কি করতে হবে কোশ্চেন অ্যারাইজ করতে হবে তাই না আমাদের সবার আগে কোশ্চেন কি হবে হোয়াট ইজ পসিবল গিভেন টাইম কনস্ট্যান্ট ওকে আমাকে একটা প্রজেক্টে বা আমার একটা অ্যাসাইনমেন্টে বা আমার একটা থিসিসে অথবা আমার যখন বড় কোম্পানিতে কাজ আসবে তখন আমি এই কাজটা যখন টিমের সাথে আলোচনা করব কতটুকু টাইমের মধ্যে আমি পসিবিলিটিস আছে যে এই জিনিসটা আমি শেষ করে দেব ওকে এই জিনিসটা কোশ্চেনটা করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপর হলো হোয়াট উড মেক দ্য কাস্টমার দ্য মোর সাকসেসফুল মানে কি আপনার এই যে আপনি এর মধ্যে যে দিবেন আপনি এর মধ্যে যখন আপনি আপনার কাজটা দিবেন এই জিনিসটা যখন করবেন তখন কখন আরো বেশি আপনি সাকসেস পাবেন বা সাকসেসফুল হবেন আপনার এই কাজটা দ্বারা কোন কাজটার মাধ্যমে আপনি কাস্টমারকে বুঝাতে পারবেন যে ওকে দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ফর দিস টাইম আরো টাইম দিলে আরো পারতাম তার মানে এই কোশ্চেনটা আপনার অ্যারাইজ করতে হবে হোয়াট ডাজ মাই কোম্পানি এন্ড কাস্টমার এক্সপেক্ট আমি একটু আগে আপনাদের বলছি যে কাস্টমার অনেক কিছু এক্সপেক্ট করবে কোম্পানি অনেক কিছু এক্সপেক্ট করতে পারবে না কেন কোম্পানি একটু আগে বলছি যে কাস্টমার অনেক কিছু বলতে পারে যে আমাকে এই করে দিবেন কিন্তু কোম্পানি এটা করা সম্ভব নাও হতে পারে আবার কাস্টমার অনেক কিছু বলে দিবে করা সম্ভব কিন্তু সে টাকা কম দিবে তখন কি হবে জিনিসটা তখন আপনার দেখতে হবে যে কোম্পানি এবং কাস্টমার দুইজনের এক্সপেকটেশন কি সেটা আপনার দেখতে হবে তারপর কি হোয়াট এনवायरमेंट ডাজ দ্য কাস্টমার ওয়ার্ক ইন ওই যে একটু আগে বললাম যে দেখেন ব্যাংকিং সেক্টরে সে কাজ করে নাকি সে ডাক্তার নাকি সে সফটওয়্যার সেক্টরে কাজ করে নাকি সে অন্য কোনো সেক্টরে কাজ করে তাহলে তার ওয়ার্কিং এনवायरमेंटটা দেখতে হবে হোয়াট উড এনহ্যান্স ট্রেনিং এফোর্ট আপনার এই জিনিসগুলোকে এনহ্যান্স মানে বাড়ানোর জন্য আপনার কি কি ট্রেনিং দিতে হবে এই জিনিসটার কথা চিন্তা করতে হবে এন্ড হোয়াট ইজ পসিবল গিভেন মাই টুল এন্ড প্রসেস মানে কি আপনার যে টুলগুলা আছে যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী এই কাজটা ওই টাইমের মধ্যে ওই এক্সপেকটেশন ফিল আপ করে হ্যাপি এবং ওই টাকার মধ্যে ফিল আপ করা যাবে নাকি এই জিনিসটা আপনার খেয়াল করতে হবে তার মানে কি এই কয়টা কোশ্চেন যদি আমি অ্যারাইজ করি এবং এই কয়টা কোশ্চেন যদি আমি সাকসেসফুল অ্যানসার পাই বা প্রসেস অনুযায়ী পাই তখনই আমরা ডিটারমাইন করতে পারবো যে এটা ডেলিভারেবলস হবে ওকে ওকে এরপর যেটা আসে সেটা হলো স্ট্যান্ডার্ড এইখানে আমরা অ্যাকচুয়ালি আরো ইম্পর্টেন্ট কিছু টেকনিক্যাল রাইটিং এর ফ্যাক্টরগুলো শিখবো এটা আস্তে আস্তে পাবো আজকে আরেকটা পার্টে আমি আপনাদের দেখাবো যে কিভাবে কি করতে হয় না করতে হয় দেখাচ্ছি না কিন্তু আগে দেখেন স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য আপনার এখানে একটা ইস্যুস আছে সেটা হলো কি ইন্টারনাল স্টাইল গাইডস অফিশিয়াল প্রোডাক্ট নেম লোগো কর্পোরেট টেমপ্লেট এন্ড স্টাইল মানে আপনার যে সিএসএস গুলো আছে এবং স্ক্রিন ক্যাপ এন্ড ভিডিও রিকোয়ারমেন্টস ওকে
এখানে ইন্টারনাল স্টাইল গাইড বলতে কি বোঝানো হয়েছে দেখেন, আপনি যখন একটা প্রজেক্ট বানাচ্ছেন তখন কিন্তু উচিত যার জন্য বানাচ্ছেন তার লোগোটা দেওয়া। যেমন আপনি iOS এর জন্য একটা প্রজেক্ট বানাচ্ছেন, তাহলে কি করা উচিত, আপনার iOS এর লোগোটা দেওয়া। তারপর আপনি কি করবেন, আপনার যে অবভিয়াসলি নাম তো ইম্পর্টেন্ট, তারপর কি কর্পোরেট টেমপ্লেট। অবভিয়াসলি আপনার যেহেতু এটা একটা অফিসিয়াল প্রজেক্ট, সেই জিনিসটার জন্য আপনার কোনো উল্টাপাল্টা টেমপ্লেট দিলে হবে না, যে আমি আমার ইচ্ছা মতো কোনো একটা স্টাইল সিলেক্ট করে দিলাম, এখান থেকে ফুল পড়তেছে ওখান থেকে পাতা পড়তেছে, এই টাইপের স্টাইল দেওয়া যাবে না। ইভেন্চুয়ালি কালারও মেইনটেইন করতে হবে। তো এটার জন্য আপনার একটা কর্পোরেট আপনার একটা টেমপ্লেট মেইনটেইন করতে হবে এবং আপনার স্টাইল শীট মেইনটেইন করতে হবে। স্টাইল শীট হলো সিএসএস, এটার কথা আপনারা সবাই জানেন। ওকে, স্ক্রিন ক্যাপ এন্ড ভিডিও রিকোয়ারমেন্টস মানে কি, আপনার প্রত্যেকটা প্রজেক্টের উচিত একটা ভিডিও ডেমো থাকা। আপনি একটা প্রজেক্ট তৈরি করছেন, যেই প্রজেক্টটা আপনার কাজ করে কিভাবে সেটার আপনার একটা অফিসিয়াল স্ক্রিন ক্যাপচার, স্ক্রিনশট প্লাস একটা লাইভ ডেমো থাকা উচিত না? যেমন গুগল প্লে স্টোর থেকে আপনি যখন একটা গেম ডাউনলোড করতে যান তখন দেখবেন একটা ভিডিও থাকে, ওই ভিডিওতে দেখাচ্ছে যে সে কিভাবে প্লে করতেছে, কিভাবে মারা যাচ্ছে, কিভাবে পয়েন্ট পাচ্ছে, কিভাবে উইন হচ্ছে, কিভাবে মানে আপনার হেরে যাচ্ছে। তার মানে কি আপনার এই যে এই প্রত্যেকটা ভিডিওতে দেখাচ্ছে, কারণ আমাদের ব্রেইন, হিউম্যান ব্রেইন টেক্সটের চেয়ে ইমেজ খুব ভালো ক্যাপচার করে, এটা তো জানা কথা। তো যখন এটা আপনার ক্যাপচার করে তার মানে আপনার অ্যাজ আ মার্কেটিং জিনিয়াস আপনার উচিত যে এখানে একটা ভিডিও রিপ্রেজেন্টেশন করে দেওয়া। ওকে, এক্সটার্নাল স্টাইল গাইডস, শিকাগো ম্যানুয়াল অফ স্টাইল, মাইক্রোসফট ম্যানুয়ালস অফ স্টাইল। আচ্ছা, এই জিনিসটা কি, আপনাদের যখন আপনারা লেখালেখি করবেন আপনাদের অনেকগুলো টেমপ্লেট আছে, আমি আপনাদের সামনে আস্তে আস্তে দেখাবো। যেমন আপনাদের জন্য যখন প্রজেক্ট লিখবেন IEEE ফরম্যাটে আপনারা প্রজেক্টটা লিখবেন, ওই IEEE এর একটা ফরম্যাট আছে। তারপর একটা প্রজেক্টকে প্রপোজাল করবেন, সেটার জন্য একটা ফরম্যাট আছে। তো মাইক্রোসফট আর শিকাগো দুইটা ম্যানুয়াল আছে, সেটা আপনাদের ওই ম্যানুয়াল অনুযায়ী সামনে ফলো করতে হবে। ম্যানুয়ালগুলো আমি সামনে দেখাবো, কোনো সমস্যা নেই, বাট আপাতত জেনে রাখেন। আর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মানে কি, আপনার যেহেতু ইনার স্ট্যান্ডার্ড মানে ইন্টারনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ফেলছেন, আপনারা এক্সটার্নালটা মেইনটেইন করছেন, কিন্তু ইন্ডাস্ট্রিরও কিছু স্ট্যান্ডার্ড থাকা লাগবে না, যে ওকে ইন্ডাস্ট্রি কোম্পানি নিজেদের একটা স্ট্যান্ডার্ড থাকতে পারে না, ওই স্ট্যান্ডার্ডটা আপনাদের মেইনটেইন করে সামনে আপনার আগাতে হবে। তার মানে কি, আপনার এই তিনটা পয়েন্ট মোটামুটি যদি চিন্তা করেন তাহলে অর্ধেক কাজের মতো আপনার শেষ হয়ে যাবে। কিন্তু অর্ধেক কাজ শেষ করার পরও সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যেটা জিনিস, সেটা হলো হু ইজ মাই অডিয়েন্স। ওকে, আমি আপনাদের ফার্স্টে, স্পেশালি আপনাকে যখন আমি ফার্স্টে পড়াচ্ছিলাম তখন আপনাদের আমি বলে দিয়েছিলাম যে আমার অডিয়েন্সকে আমার যে এই সফটওয়্যার বা এই প্রজেক্ট বা এই কাজটা কারা ইউজ করবে। আপনি থিসিসটা লিখতেছেন, আপনি একটা থিসিস লিখতেছেন মেশিন লার্নিং এর উপর, কিন্তু আপনি ওই থিসিসটা পড়তে দিবেন হলো একটা বিজনেস অ্যানালিস্টের কাছে, যে আপনার এই থিসিসটাকে আপনি একটা বিজনেস অ্যানালিস্ট পার্সনের কাছে দিবেন, যে বড় কাজ করবে, লাভ হবে না। তার মানে কি, আপনার অডিয়েন্স কারা, তাদের প্রফেশনটা জানা ইম্পর্টেন্ট, রিডিং লেভেল এটা জানা খুব ইম্পর্টেন্ট। দেখেন, একজন MIT রিসার্চার এবং মানে ওনার রিডিং যে লেভেলটা, আর একটা নরমাল আমাদের 9-10 এর স্টুডেন্ট, ওনাদের লেভেল কি এক হবে? তার মানে তার রিডিং লেভেল কি সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সে যদি প্রফেশন অনুযায়ী স্টুডেন্ট হয় তাহলে আমার রিডিং লেভেলটা তার অনুযায়ী সেট করতে হবে। সে যদি রিসার্চার হয় তাহলে আমার তার রিডিং লেভেলটা তার অনুযায়ী সেট করতে হবে। ওকে, আর ওয়ার্ক এনভায়রনমেন্ট, সে কোন ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করে। আপনার অডিয়েন্সের ক্ষেত্রে তাহলে আপনার কয়টা কোশ্চেন অ্যারেঞ্জ করতে হবে? 3টা। তার প্রফেশন কি, তার রিডিং লেভেল কি এবং তার ওয়ার্ক এনভায়রনমেন্ট। ওকে, এই জিনিসটা দেখেন, only by knowing your audience can you deliver, আচ্ছা ওকে ঠিক আছে, only by knowing your audience can you deliver the information they need when
দে নিড ইট। ওকে, এই জিনিসটা দ্বারা কি বলছে দেখেন, কে বলতে পারবে এই জিনিসটা দ্বারা কি বলছে ফার্স্ট লাইন দ্বারা? বেসিক্যালি এটা হচ্ছে আমার যে অডিয়েন্সটা সেটা জানা যে তার আমি যে জিনিসটা তাকে দিচ্ছি সেই জিনিসটা কি তার আসলে কি দরকার, দরকার কিনা। ইয়েস, দেখেন আমি আপনাদের বারবার একটা কথা বলতেছি, এবং রাইটিং এর ক্ষেত্রে আপনার এই জিনিসটা জেনে রাইট করাটা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের বারবার বলতেছি আপনার টার্গেটেড অডিয়েন্স কারা এই জিনিসটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন একটা অডিয়েন্সকে একটা জিনিস প্রপোজ করতেছেন, ধরেন একটা মেডিকেল সেক্টরে একটা মেডিকেল সফটওয়্যার দিচ্ছেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাকে জানতে হবে তার এটা আদৌ দরকার আছে নাকি, এই জিনিসটা তার জানতে হবে। The audience professions and reading level is important, but the environment they work in and their time constraint is very important. Okay, very আপনার এই জিনিসটা আপনার কেন আমি বললাম, দেখেন তার প্রফেশন এবং রিডিং লেভেল সে এখন অন্যভাবেও সে রিড করতে পারে বা অন্যজন তাকে বুঝিয়ে দিতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু সে কোন এনভায়রনমেন্টে কাজ করতেছে এবং তার টাইম কনস্ট্যান্টটা কেমন। ধরেন এখন আমি আপনাদের একটা প্রজেক্ট, আমি এখন টেকনিক্যাল রাইটিং থেকে দূরে সরে এখন আমি আপনাদের অন্য একটা উদাহরণ দিই, চলেন। আপনি একটা প্লেনের জন্য একটা সফটওয়্যার বানাচ্ছেন, ওকে, অটো পাইলট, ওকে, আর আরেকটা সফটওয়্যার বানাচ্ছেন যে ক্যান্সার ডিটেকশন, ওকে। এখন চিন্তা করেন দুইটা ইম্পর্টেন্ট, কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে আপনি 99% ডিটেকশন, আর প্লেন অটো পাইলটিং এর ক্ষেত্রে 99% ডিটেকশন, কোনটা বেশি রিস্ক? 1% এর জন্য রিস্ক আর বেশি প্লেনের সবচেয়ে বেশি, কারণ আপনার প্লেনে 1% মানে কি 100 জনের মধ্যে 99 জনের ক্যান্সার মানে ক্যান্সার প্রপারলি ডিটেক্ট করবে, একজনের প্রবলেম হবে, ওকে। কিন্তু প্লেনে কি হচ্ছে, আপনার অটো পাইলট মোডে 99% হবে, কিন্তু 1% টাইম প্লেন ক্র্যাশ করতে পারে, তাই না? তার মানে কি আপনি যেই এনভায়রনমেন্টে কাজ করতেছেন বা তার টাইম কনস্ট্যান্ট মানে তার যে টাইমের যে ফ্যাক্টরটা আছে ওই পার্টিকুলার মোমেন্টে তার আদৌ কি ওই জিনিসটা কতটুকু দরকার বা তার আদৌ জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট নাকি, ওই অনুযায়ী আমার স্ট্যান্ডার্ডটা মেইনটেইন হবে না। তার মানে কি আমার মনে রাখবেন অলওয়েজ যে এই টাইপের জিনিস অটো পাইলটিং মোড বা আপনার মানে কি হেলথের ইস্যুতে আপনার অ্যাকুরেসি অলওয়েজ বেশি রাখতে হবে। এছাড়া আপনি যদি এখন বাকি জিনিস চিন্তা করেন যে ফ্লাড ডিটেকশন বা অন্য কিছুতে যদি চিন্তা করেন তখন আপনার একটু কম হলে অসুবিধা না, কম হলে অসুবিধা আছে বাট ওইরকম সিরিয়াস ইস্যু না, ওকে। তার মানে আপনার ওই এনভায়রনমেন্ট এবং টাইম কনস্ট্যান্টটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার এখনই লাগবে নাকি। ধরেন কোভিড-19 এর টাইমে যে প্রজেক্টটা তৈরি হয়েছে দেখেন, তখন আপনার চিন্তা করতে হবে যে কোভিড-19 ডিটেকশনটা তখনকার টাইমের জন্য বেস্ট ছিল বলতে কি অনেক ইম্পর্টেন্ট ছিল না, তার মানে কি ওইটার টাইম কনস্ট্যান্ট সবচেয়ে কম ছিল না যে আমার এখনই করা লাগবে, তাই না? কিন্তু ক্যান্সার আজীবন হয়ে যাচ্ছে, করে যাচ্ছে, যতটুকু পারে আপডেট করে যাচ্ছে। তার মানে কি আমি আবারও বলতেছি ওয়ার্ক এনভায়রনমেন্ট এন্ড কি যে টাইম কনস্ট্যান্টটা এটা খুবই ইম্পর্টেন্ট, ওকে। ইফ ইওর প্রোডাক্ট ইজ ইউজড বাই নার্স, আচ্ছা এটাই বলতেছিলাম যে এতক্ষণ যা বলতেছিলাম যে আসলে আমার এই জিনিসটা কতটুকু অ্যাকচুয়ালি দরকার কতটুকু দরকার না সেই জিনিসটাই বলছে। এখন বলছে ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্যান অলসো ইনক্লুড সফটওয়্যার, ফর এক্সাম্পল ইফ ইউ আর রাইটিং ম্যাটেরিয়াল ফর সফটওয়্যার ডেভেলপার্স who work in Microsoft Visual Studio, you may want to create help that integrate with the Microsoft Help Viewer, which is the way the help is delivered for Visual Studio. আচ্ছা আমি এটা আপনাদের খুব ভালো মতো বলে দিই। দেখেন ওয়ার্ক এনভায়রনমেন্টটা কিভাবে ইম্পর্টেন্ট, ধরেন আপনি একটা ডেভেলপার কোম্পানির জন্য কাজ করতেছেন, তো এখন আপনি চাচ্ছেন সে কাজ করতেছে মাইক্রোসফট ভিজুয়াল কোড, এটা তো জানেন আপনাদের জানেন, ভিজুয়াল স্টুডিওর কথা জানেন না? তো মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওতে আপনি চাচ্ছেন যে এমন একটা প্রজেক্ট তৈরি করতে যেটা আপনি তাদেরকে হেল্প করবে। তো আপনি কি করবেন, আপনি এমন একটা জিনিস বানাবেন যে আপনার কোড ভুল করলে সে পাশ দিয়া অটোমেটিকলি সাজেশন দেওয়া শুরু করবে। এমনি কিন্তু ভিজুয়াল স্টুডিওতে অটোমেটেড সাজেশন দেয় না,
আগে সেখানে ক্লিক করতে হয়, কিন্তু আপনার সেখানে অটোমেটিক সাজেশন দিবে এবং সাজেশন তো দিবেই, তার সাথে আরো কয়েকটা ওয়েবসাইটের লিংক বা পসিবল আউটপুট এগুলো সব দেখাবে। তার মানে কি আপনার ইন্টিগ্রেশনের দরকার হচ্ছে না। ইন্টিগ্রেশন মানে বুঝেন কানেক্ট করা, একটার সাথে আরেকটা কানেক্ট করা। তার মানে কি আপনার এই জিনিসটা তখন ইম্পর্টেন্টলি কাজ করবে। তার মানে কি আপনার জানতে হবে সে কোনটার জন্য কাজ করতেছেন। এখন আপনি যদি মাইক্রোসফটের ভিজুয়াল স্টুডিও না ইউজ করে কোড ব্লকস ইউজ করেন তাহলে কি তার জন্য আলাদা হবে না? তার মানে কি ওয়ার্ক এনভায়রনমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, একটা কোশ্চেন আসতে পারে যে why work environment and time constant is more important rather than profession and reading level। কোশ্চেন আসতে পারে না? এটা তখন আপনি এখান থেকে যে উদাহরণ আছে সেটা দিলেও হবে, অথবা নিজে আপনার মতো বানিয়ে দিলেও হবে। এখন কি আছে? পার্সোনাস। এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে আপনি দেখেন, একটা পার্সনের সম্পর্কে আপনি যদি ওভারভিউ জানতে চান বা তার অডিয়েন্স সম্পর্কে ওভারভিউ জানতে চান, তাহলে দেখেন আপনি যখন এই কার্ডটা দেখবেন অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন না যে সে কি। দেখেন সে এখানে কি বলছে, পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, 42 বছর বয়স, 3 জন বাচ্চা আছে, ম্যারিড লাইফ চলতেছে এবং সে কি করতেছে এখানে থাকতেছে। ওকে, লাইফস্টাইল কেমন, এমন চ্যালেঞ্জেস বা পেইন পয়েন্ট কেমন, এগুলো এবং নিউ আউটলেটস, এই জিনিসগুলো। যখন আপনি এই ফ্যাক্টরগুলো পড়বেন তখনই কিন্তু আপনি আপনার অডিয়েন্স বা একটা যে আপনার যে কাস্টমার বা আপনার যে অডিয়েন্স বাদ দেন আপনার যে মালিক বা আপনার যে যার জন্য কাজ করে দিবেন তার পুরাটা ফ্যাক্টর আপনি জানতে পারবেন না। তার মানে কি আ শর্টহ্যান্ড মেথড ফর আন্ডারস্ট্যান্ডিং ইওর অডিয়েন্স। আপনার অডিয়েন্সের সম্পর্কে ওভারভিউ পাওয়ার জন্য এই শর্টহ্যান্ড মেথড, এই জিনিসটা আপনার লিখতে হবে বা আপনার এই জিনিসটাও লিখতে হবে যে এই জিনিসটা কিভাবে আপনি লিখলে একটা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর পর আপনি কিভাবে ওভারভিউ পাবেন যে ওকে আমার এই জিনিসগুলো এইরকম এরকম আছে, তার মানে আমার অডিয়েন্স এরকম, আমার অডিয়েন্সের টাইম কনস্ট্যান্ট এরকম, আমার অডিয়েন্সের ওয়ার্ক এনভায়রনমেন্ট এরকম। দেখেন তার এখান থেকে আমি এখন আপনাদের এমনও দিতে পারি, একটা ছবি দিয়ে আমি আপনাদের বলতে পারি যে সে কি টাইপের কাস্টমার এবং তার ওয়ার্ক এনভায়রনমেন্ট কি, সে আপনি আমাকে এটা বলে দেন এবং তার জন্য আমার প্রজেক্টটা কতটুকু ইম্পর্টেন্ট। দেখেন আপনি এখান থেকে আপনি পরে দেখেন কি সে ইন্টেরিয়র ডিজাইনার, ওকে, হাজবেন্ড কি করে রিয়েল এস্টেটের লয়ার, ওকে, তারপর আপনার কি ফ্যামিলি ফার্স্ট মিডল ক্লাস ক্যাটাগরি, ওকে, আপনার সে কি করে ড্রাইভ করে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি তার পেইন পয়েন্ট গুলো, তার সে কি কি সমস্যায় ভুগতেছে, তাই না? কি বলছে দেখেন কি বলছে, দেখা যাচ্ছে না? ছোট এত ছোট এখন পরে reasonable option for with healthy food options for sure, making sure she and her husband spend time with their kids. মানে সে হচ্ছে মূলত তার বাচ্চাদেরকে নিয়ে কনসার্ন। তার মানে কি সে একটা ফ্যামিলি পার্সন এবং তার সবচেয়ে বড় ফ্যাক্ট কি সে কি, সে হলো তার এটা কি মিডল ক্লাস। তার মানে সে চাচ্ছে যে রিজনেবল প্রাইসে খুব দ্রুত হেলদি ফুডের অপশনটা যাতে পায়। তার মানে আপনার এখন একটা কাজ কি যে আপনি এমন একটা কাজ করবেন যেখানে আপনার সফটওয়্যারটা কি থাকবে, হেলদি ফুড ডিটেক্ট করবে কিন্তু অত এক্সপেন্সিভ না। এই জন্য আপনার কি করতে হবে, যেখান থেকে আপনার এমন একটা ভেন্ডর অপশন রাখতে হবে যেখান থেকে পাইকারি মূল্যে তারা সেখান থেকে ফুডগুলা হেলদি ফুডগুলা সাপ্লাই চেঞ্জ করতে হবে। তার মানে ওটার জন্য একটা অপশন রাখতে হবে এবং ডেলিভারির জন্য ম্যাক্স যতটুকু কস্ট আছে সেটা রাখতে হবে এবং সে চাচ্ছে ইজিলি। তার মানে কি আপনার অবভিয়াসলি সফটওয়্যারে আসতে হবে, কারণ সে এক ট্যাপ করবে এবং সে খুব দ্রুত সাথে সাথে সেই ফুডগুলা পেয়ে যাবে। তার মানে কি এখান থেকে আপনি বুঝতে পারতেছেন না কতটুকু কি ইম্পর্টেন্ট বা কতটুকু কি দরকার বা কতটুকু কি চাহিদা, তাই না?
আরেকটা জিনিস দেখেন, নিউজ আউটলেট থেকে সোশ্যাল মিডিয়া সে কি করে, তার বিজনেসটা প্রমোট করে এবং তার নিউজ পেপার বা ম্যাগাজিনও সে কাজ করে। তার মানে কি, এখান থেকে আপনি বুঝতে পারতেছেন আপনার জিনিসটা যদি ভালো হয় তার মানে কি সে সোশ্যাল মিডিয়াতে এটা প্রমোট করবে না, তার মানে কি এখান থেকে আপনার মার্কেটিং সেক্টরটা চলে আসবে না। তার মানে বুঝতে পারছেন যে এই পার্সোনাসটা কতটা ইম্পর্টেন্ট। ওকে, এখন কি গ্যাদারিং ডাটা, মানে কি আপনি ডাটাটা কিভাবে গ্যাদার করবেন। ইন্টারভিউজ উইথ এসএমইস। এসএমসিস নিয়ে আমি একটু আগে একটা বড় কথা বলছি, এটা কিছু পয়েন্ট পিছনে ম্যাম লিখছেন, ওখান থেকে উঠাই নেন। ওকে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। রিকোয়ারমেন্টস ডকুমেন্ট অর ইন্টারনাল ডকুমেন্ট। আপনার রিকোয়ারমেন্টস ডকুমেন্ট বা একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট নিয়ে কথা বলছিলাম তাই না, যে রিকোয়ারমেন্টের ম্যাম বলছিলাম না, একটা রিকোয়ারমেন্টের জন্য আপনার মানে একটা প্রজেক্টের জন্য তার রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস করতে হবে আপনার, তারপর হলো আপনার ডাটাটা পাবেন। এবং ওয়ার্কিং উইথ প্রোডাক্ট ইটসেলফ, আপনি যদি নিজে প্রজেক্টটাতে বা প্রোডাক্টটাতে হাত না দেন তখন কিন্তু আপনি কিছুই জানতে পারবেন না। আপনি যদি দূর থেকে এটাকে লিড করতে যান আপনি কিন্তু কিছুই জানবেন না, এবং এটা সম্পর্কে রিসার্চ করতে হবে। এই চারটা জিনিসের মধ্যে আপনি কি পাবেন, আপনার ডাটাগুলো গেদার করতে পারবেন। ওকে, ওয়ার্কিং উইথ এসএমইস। এসএমইস মানে কি, একটু আগে আমি বলছিলাম কি, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। ওকে, be prepared, be professional, respect their times, respect the way they work and look for SMEs everywhere. Okay, SME নিয়ে আমি একটু আগে বলছি, বাট তাও আমি আরেকবার বলে দিই। SME মানে হলো কোন একটা ম্যাটারে যারা এক্সপার্ট। ওকে, যেমন আপনারা আপনাদের কম্পিউটার সায়েন্সের ম্যাটার নিয়ে এক্সপার্ট। এখন একজন বিজনেসের লোক একটা প্রজেক্ট তৈরি করতে চাচ্ছে, যে একটা সফটওয়্যার বিক্রি করার জন্য একটা প্রজেক্ট তৈরি করবে। এখন তার কি করতে হবে, আপনাদের কাছে আসতে হবে। এখন আপনারা যেহেতু এটা পিছে এক্সপার্ট, তার মানে তাদের সাথে আপনি কি বিহেভ করবেন, প্রফেশনাল বিহেভ করবেন। এখন আপনি ঠিকই বিজনেসের লোক, কিন্তু তার সাথে কথা বলার জন্য তো আপনার টেকনিক্যাল টার্ম কিছু হলেও জানা লাগবে, বা ইন্টারভিউতে আপনি কি কি কোশ্চেন করবেন সেটা তো জানা লাগবে। তার মানে কি আপনার প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে। ওকে, তার সামনে তোতলাইলে হবে না। তারপর কি, রেসপেক্ট দেয়ার টাইম। এখন আপনাদের একটা পয়েন্ট, স্যার আমি তো এই টাইমে বিজি, বা ভাইয়া আমি তো এই টাইমে বিজি, আমি এখন আসতে পারবো না। এখন সে যদি বলে না এটা সম্ভব না, আমি আপনাকে টাকা দিব, মানে আপনার টাইম নিতেছে, আপনার টাকাও দিব, তাহলে আপনার কেন আপনি না, তাদের টাইমের প্রতি আপনার কি করতে হবে, রেসপেক্ট রাখতে হবে। রেসপেক্ট দ্য ওয়ে দে ওয়ার্ক। এখন ধরেন একজনের স্টাইল হলো সে কথা বলে আর সাথে সাথে বলে চাইছিলাম, আপনি কি নাই Q1 এর জন্য যে ফর্ম সিট ফর্মে কি লেখা, Q1 আসলে Q1 এর ফর্মে জার্নালের জন্য আপনার কি থিসিস করার ইচ্ছা, রাইট? থিসিস করবে, এই সেমিস্টার মধ্যে থিসিস করবে। কার সাথে কাজ করতেছেন? সমস্যার সাথে কোন টপিক নিয়ে? NLP NLP হলো সিগন্যাল অ্যানালাইসিস, মানে এক্সাক্টলি দিছি মেশিন ইউজ করে আর কি, বারবার ইউজ করে। তো ওই বিষয়ে একই ফরম্যাট থাকে নাকি কিছুটা পরিবর্তন? IEEE শুনেন, ফ্যাক্টটা কি জানেন, ফরম্যাটটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হলো IEEE হলো কাইন্ড অফ আপনি যে কোনো জায়গাতে ওটা প্রপোজ করতে পারবেন, কিন্তু স্পেসিফিক জার্নালের স্পেসিফিক কিছু ফরম্যাট থাকে। যেমন আপনি চাচ্ছেন যে এটা এলসবিআর এ দিবেন বা সায়েন্টিফিক রিপোর্ট নামের জার্নালে দিবেন, তখন ওদের একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে আপনার দিতে হবে। ফ্যাক্ট হলো ফরম্যাট, আপনি কোন ফরম্যাটে দিচ্ছেন এটা ওদের ফ্যাক্ট, কিন্তু কথা হলো রাইটিংটা কিভাবে লিখবে, রাইটিংটার প্রসেসটা কি, ওইটাই এখানে দিবেন। টেকনিক্যাল রাইটিং মানে আপনি ওখানেও বা ইন্ট্রোডাকশন আছে, এখানেও ইন্ট্রোডাকশন আছে। ইন্ট্রোডাকশন ওখানে 3 পার্টে ভাগ করা, এখানে আমি 2 প্যারাতে লিখছি, কিন্তু ফ্যাক্ট হলো কিভাবে লিখবে। ওকে, আজকে আমি একটু ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। আপনাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, কোনো একটা টপিকের ইন্ট্রোডাকশন লিখে নিয়ে আসবেন, আমি পরে বলবো। আগে 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 আমরা একটু শেষ করি, আস্তে আস্তে আমরা একটু ট্রাই করব ইন্টিগ্রেট করার দুইটা। ওকে ওকে, এখন যেটা আছে রেসপেক্ট দা ওয়ে দে ওয়ার্ক। আচ্ছা, যেখানে ছিলাম আমরা যখন কোন ধরেন একটা লোক আছে যে কথা বলতে বলতে সে কথা বলতে বলতে সে কি করে, যে ফোন মানে ফোনে সব নোট করতে থাকে, অথবা নোট করতে থাকে কোন একটা কাগজে। আর আরেকজন কাজ করে কিভাবে, সে কাজ করে হলো যে আপনি রিকোয়ারমেন্ট বলতেছেন, সে সাথে সাথে পিসিতে সেগুলো নোট ডাউন করতেছে।
এখন আপনার কাছে ভালো নাই লাগতে পারে যে আপনার সাথে একজন কথা বলতেছে আপনি ফোনে নোট করতেছেন, অদ্ভুত লাগতে পারে, কিন্তু আপনার ওই জিনিসটা রেসপেক্ট করতে হবে। কারণ কি, আপনি যদি ওই জিনিসটা রেসপেক্ট করেন তাহলে আপনি আলটিমেটলি তার কাছ থেকে ইনফরমেশন পাবেন। আপনার এটা ভাবা যাবে না যে আমি তার কাছ থেকে আমি ইনফরমেশন নিচ্ছি, ইন্টারভিউ নিচ্ছি, কিন্তু তাকে আমি টাকা দিচ্ছি কিন্তু তার সে যেভাবে কাজ করবে এটা হবে না। তার প্রত্যেকটা ফ্যাক্টরকে আপনার রেসপেক্ট করতে হবে। আর কি, লুক ফর এসএমইস এভরিওয়্যার, মানে কি আপনার এক্সপার্টিস, আপনার ধরেন আপনি একজন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের লোক চাচ্ছে যে কম্পিউটার সায়েন্সের একটা বেস্ট স্টুডেন্টের সাথে কথা বলবে, কিন্তু মজার বিষয় হলো যে এখানে কি বেস্ট স্টুডেন্ট আছে, নর্থ সাউথে কি বেস্ট স্টুডেন্ট আছে, ঢাকা ইউনিভার্সিটি কি বেস্ট স্টুডেন্ট আছে? তার মানে কি আপনার সব জায়গাতে এক্সপার্টিস খুঁজতে হবে, এক জায়গাতে লিমিটেড থাকলে হবে না। তাহলে কি জ্ঞানকে কি হবে, আপনার জ্ঞান প্রপারলি ইনহ্যান্স করতে পারবে। ওকে, ক্লিয়ার? এরপর যে জিনিসটা ওয়ান অফ দা মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা কি? সিঙ্গেল সোর্সিং। সিঙ্গেল সোর্সিং ইজ আ ইউজিং অন কেন বলছে? ইজ হবে না তো বুঝায় on set of content to create several types of document, মানে কি আপনি বলেন তো, এটুক দ্বারা কি বুঝছেন বলেন? মানে একটা কন্টেন্টকে বিভিন্ন রকমের ডকুমেন্টেশন কনভার্ট করা। यस, এটা কি বলে কি সিঙ্গেল সোর্সিং। আপনি চিন্তা করেন আপনার কাছে আছে হলো ওয়ান কাইন্ড অফ সোর্স, একটা সোর্স আছে, সেটা হলো আপনার একটাই কন্টেন্ট। কিন্তু ধরেন আপনাকে আমি বললাম যে আপনি এটাকে আইটিপলি ফরম্যাটে নেন, অর আপনি এটাকে সায়েন্টিফিক রিপোর্টের ফরম্যাটে নেন, অর এটাকে আপনি এলসবিআর ফরম্যাটে নেন। দেখেন কন্টেন্ট কয়টা? তিনটা সোর্স একটা। কন্টেন্ট হলো একটা, সোর্স আর কন্টেন্টটা এক, কিন্তু ডকুমেন্টেশনের জন্য আপনার কয়টা পার্ট আমরা ভাগ করলাম? তিনটা ফরম্যাটে আমরা লিখলাম না? তার মানে আপনার কন্টেন্টটা বা আপনার ডকুমেন্টটা আপনার লেখার টাইমে এমন আপনার জন্য সেট থাকতে হবে যে আপনি যাতে এই ডকুমেন্টটা দেখে যেই ফরম্যাটই হোক সেই ফরম্যাটে আপনি বানাতে পারবেন। এটুকু কি ক্লিয়ার? যে আপনি একটা আপনার কাছে আছে, আপনার মধ্যে এই এবিলিটিটা থাকতে হবে যে আমি কন্টেন্টটাকে 5 ফরম্যাটে লিখতে পারবো। এটুকু কি ক্লিয়ার? জি স্যার। ওকে, you can manage multiple output format, multiple audience, multiple deliveries, মানে কি আপনি একটা কন্টেন্ট থেকে, যেমন আমি একটু আগে আপনাদের একটা উদাহরণ দিছিলাম যে ধরেন হলো ফার্মার ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, এখন ফার্মারের ক্ষেত্রে আপনার অডিয়েন্স কি? অবভিয়াসলি ফার্মার, এবং তাদের ক্ষেত্রে আপনার ডেলিভারিজ কি? তাদের মৌসুম অনুযায়ী আপনাদের ফলমূল প্রডিউস করা। এখন আপনি এই ফার্মার ম্যানেজমেন্টটাকে আপনি এই প্রজেক্ট থেকে কনভার্ট করে আপনি ল্যান্ড ম্যানেজমেন্টের কাজ করতে পারবেন না, তাই না? আপনি ল্যান্ড ম্যানেজমেন্ট থেকে আপনার তার অডিয়েন্স কি হয়ে যাবে? ল্যান্ডলর্ড। আপনার ডেলিভারিজ কি হয়ে যাবে? মৌসুমের মধ্যে আপনার মধ্যে টাকা দিতে হবে। আপনার একটা প্রজেক্ট থেকে আপনার কি ম্যানেজ করতে হবে? মাল্টিপল ডেলিভারিজ, মাল্টিপল অডিয়েন্স আর মাল্টিপল আউটপুট ফরম্যাট। এই জিনিসটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এইটা একটা নরমাল পারসন থেকে একটা পারসনকে একটা টেকনিক্যাল রাইটিং স্কিলকে অন্যদিকে কনভার্ট করতে হেল্প করে। ওকে, আর সর্বশেষ লাস্ট যেটা, সেটা হলো এখানে কিছু টিপস দিয়েছে টু হেল্প ইওর ডকুমেন্টেশন রিড লজিক্যালি ইন অল ফরম্যাট। ওকে, দেখেন, never use the word chapter or any other word specific to books or help. Don't use see below or see above. Okay, শুনেন, টেকনিক্যাল রাইটিং এর যখন আপনার মাল্টিপল ডকুমেন্টেশন করবেন তখন আপনার কখনোই উচিত না কোনো কিছুকে পয়েন্ট আউট করা, মানে ইনডিরেক্টলি। যেমন মাঝে মাঝে বলবেন না যে কিছু কিছু ডকুমেন্ট পাস যে সি অ্যাবভ, সি বিলো, দেয়ার ইজ আ পিকচার, এগুলা বলা যাবে না। আপনার ডাইরেক্ট বলতে হবে, ধরেন আপনার এখানে একটা ফিগার আছে, ওকে, এই ফিগারের নাম হলো F1, আপনাকে বলতে হবে F1 রেফার্স ডট ডট ডট। কখনো বলা যাবে না যে অ্যাবভ ফিগার বা সি ইন দ্য বিলো, এই টাইপের কথাবার্তা ইউজ করা
যাবে না। আরেকটা কথা বলছে কি যে আপনি যে বই থেকে আপনি হেল্প নিছেন সেই বইয়ের কি করবেন না, আপনি যে ডাইরেক্ট যে চ্যাপ্টার রেফারেন্স ওটা দিবেন না, ডাইরেক্ট চ্যাপ্টার রেফারেন্স, বইয়ের রেফারেন্স দিতে পারেন যে আমি এই বই থেকে নিছি। আচ্ছা, যে রেফারেন্সের ক্ষেত্রে হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু আপনি এই চ্যাপ্টার জিনিসটাকে আপনি সামনে আনবেন, ডাইরেক্ট বইটাকে দিয়ে দিবেন, এটা আপনি সামনে পাবেন, আর্টিকেলটা পাবেন কিন্তু ডাইরেক্ট চ্যাপ্টার পাবেন না। আর্টিকেল নাম্বার পাইতে পারেন, বই পাইতে পারেন, কিন্তু ডাইরেক্ট চ্যাপ্টারটা ইউজ করতে নিষেধ করছে। ওকে, আমরা সামনে সম্পূর্ণ এই পুরো একটা পেপার কিভাবে বা কোনো একটা প্রজেক্টে কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় সেই কাজটা সম্পূর্ণ আমরা দেখব। আমরা ট্রাই করব এখানে আমরা একটা ইমপ্লিমেন্টেড প্রজেক্টকে আমরা ট্রাই করব আস্তে আস্তে এই কোর্সের লাস্টে যেতে ওইটার একটা ডকুমেন্ট তৈরি হয়ে যায়, ওইটাই হবে আপনাদের ফাইনাল অ্যাসাইনমেন্ট। ওকে, আমরা আপাতত ইন্ট্রোডাকশনে থাকবো, তারপর আস্তে আস্তে কিতে যাব, লিটারেচার রিভিউতে যাব, তারপর আস্তে আস্তে কিতে যাব, মেথডোলজিতে যাব, তারপর কিতে যাব, রেজাল্ট অ্যানালাইসিসে যাব, তারপর রেজাল্ট অ্যানালাইসিস থেকে ডিসকাশন, তারপর কি কনক্লুশন এন্ড ফিউচার ওয়ার্ক, দেন রেফারেন্স। আমরা এই ফরম্যাটে আগাবো। ওকে, আচ্ছা এখন কথা হলো